তোমরা দেখতে পাচ্ছ তো না স্লাইডটা? আচ্ছা, আপাতত আমরা চিন্তা ভাবনা করে দুইটা প্রবলেম করবো আর, হ্যাঁ, তারপর মোটামুটি আমাদের শেষ আর কি, খুব শর্টভাবে শেষ করা। আরও হয়তো 2-3টা ক্লাস লাগতো, কিন্তু আমাদের যেহেতু টাইম অনেক কম, আমরা চেষ্টা করবো এর মধ্যে যতটুকু আর কি আউটকাম নেওয়া যায়। ঠিক আছে, যাই হোক, জুম আউট করলে এত হয়ে যায়। দেখো এখানকার যে প্রবলেমটা, find the yield capacity of the composite beam section shown in the figure in positive bending. Compare the yield capacity of composite section with the yield capacity of steel section only and provide your comments. আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে কি yield capacity বের করা। হ্যাঁ, আর yield capacity কি জিনিস? এটা কিছুই না, আমাদের EI বের করতে হবে। আমরা EI চিনি না? EI ই তো জানি আমরা, আর আই হচ্ছে তোমার কি নাম, হ্যাঁ হ্যাঁ মোমেন্টাম ইনভার্সন। ই টাইমস আইটাই হইতেছে আমাদের এই yield ক্যাপাসিটি। হ্যাঁ, একদম ছোট করে লিখে রাখি, yield ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার ক্যাপিটাল EI। হ্যাঁ, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের yield ক্যাপাসিটি মানে হচ্ছে আমাদের EI-টা বের করতে হবে। হ্যাঁ, কিসের জন্য EI বের করতে হবে? ফার্স্টে কম্পোজিটের জন্য EI-টা বের করতে হবে, এরপর শুধুমাত্র স্টিল থাকলে যে EI-টা হয় সেটা বের করতে হবে, এবং দুইটা কম্পেয়ার করতে হবে। আমরা বুঝতে পারছি ফার্স্ট কাজ কি করতে হবে? ফাইন্ড দি yield capacity of the composite beam shown in the section আর compare it with the yield capacity of steel section only. এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড বলছে আমাদের ইন পজিটিভ বেন্ডিং। পজিটিভ বেন্ডিং তো বুঝি আমরা, তাই না? আমাদের যখন এই ডিরেকশনে লোড আসবে তখন ওটাকে আমরা কি বলি? পজিটিভ বেন্ডিং বলি, তাই না? এটা তো আমরা জানি। এই ডিরেকশনে লোড আসলে ওটাকে পজিটিভ বেন্ডিং বলে। সেই ক্ষেত্রে দেখো আমাদের এই সেকশনটা থেকে একটু তাকাই আমরা। আমাদের উপরে এই যে কংক্রিটের স্ল্যাব ক্যাস্ট করা আছে, উপরে হচ্ছে, তার উপরে হচ্ছে গিয়ে তোমার রিইনফোর্সমেন্ট আছে, আর এখানে স্ট্রাট দিয়ে তোমার বিমের সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। এখানে টেক স্ল্যাবটা নাই মনে হয়, বা থাকলেও ওই যে ওইটা যে হোক অমিট করছে আর কি। যাই হোক, তো এই কম্পোজিট বিমটার ক্ষেত্রে হ্যাঁ আমাদের এবার yield ক্যাপাসিটি বের করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা তো বুঝতে পারছি কী করতে হবে। এখন এখানে খাপলা টাপলা আছে, ওগুলা সবই দেখবো আমরা। আচ্ছা, দেখো কি প্রপার্টিজ দেওয়া আছে আমাদের। ES দেওয়া আছে 200 GPa গিগাপ্যাসকেল, EC এর ভ্যালু দেওয়া আছে 28.6 গিগাপ্যাসকেল, FY দেওয়া আছে, FC প্রাইম, AS মানে হচ্ছে কি এই যে রড তার টোটাল, মানে রড বলছি এই স্টিলের যে আই সেকশন, এই সেকশনটার টোটাল এরিয়া দেওয়া আছে 6180 মিলিমিটার স্কয়ার, আর IS-টাও বের করে দেওয়া আছে। সো এগুলা দেওয়া থাকতে পারে, আবার আমাদের বের করা লাগতে পারে। সো বের করতে পারি, আমাদের অসুবিধা নেই, ডাইমেনশন দেওয়া থাকলে সব বের করা যায়। আচ্ছা, এখানে দেখো কংক্রিটের থিকনেসটা বলা আছে 130 মিলিমিটার, আর টোটাল ডেপথ বলা আছে, আর কংক্রিটের মানে এখানে যতটুকু ইফেক্টিভ উইথটা দেখাইছে অতটুকুই আমাদের ইফেক্টিভ উইথ 1500 মিলিমিটার। আর এখানে যে রিবারগুলো সেগুলো দেখানো হচ্ছে ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, আর অ্যাট দিস রেট হচ্ছে কি 125 মিলিমিটার সেন্টার টু সেন্টার বোথ ডাইরেকশন। এবার আমরা ফার্স্ট স্টেপ, অঙ্ক করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের, আমরা তো সারা জীবন মানে যত করছি, মানে একসাথে কংক্রিট এবং স্টিল পাইছি, আমরা দেখা গেছে ট্রান্সফর্ম সেকশন বের করছি সবসময়, তাই না? আইদার কংক্রিটকে স্টিলে অথবা স্টিলকে কংক্রিটে কনভার্ট করছি। তো এখানে আমরা ওরকমই করবো। ফার্স্ট কাজ হচ্ছে আমরা রিবার যেগুলো আছে, রিবারগুলোকে আপাতত নেগলেক্ট করে আমরা কংক্রিটটা এবং স্টিল এই দুইটা পার্ট নিচ্ছি। ফার্স্ট পার্টে আমরা কংক্রিটটাকে ঠিক রেখে স্টিলটাকে আমরা কনভার্ট করছি। স্টিলটাকে কিসে কনভার্ট করব? কংক্রিটে কনভার্ট করব। অর্থাৎ এই যে
স্টিলের যে আই সেকশনটা তার এরিয়া তো আমরা জানি, এই যে এখানে তার এরিয়া আছে, আবার মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। এখন ইএস আইএস গুণ করলে যেটা পাই এটা হচ্ছে আমাদের ইল্ড ক্যাপাসিটি শুধু স্টিলের ইল্ড ক্যাপাসিটি, ইএস আইএস, জাস্ট এই দুটো গুণ করে দিচ্ছি, এটা সিম্পল। এরপরে আমরা কনভার্ট করার জন্য আমাদের এই যে ট্রান্সফর্ম করার জন্য আমাদের জানি আমরা মডুলার রেশিও লাগে, ইএস বাই ইসি রেশিও। তো ইএস বাই ইসি রেশিও অ্যারাউন্ড 7 আসছে আমাদের, হ্যাঁ। এটা 200 গিগাপাস্কেল ছিল, আর এটা 28.6। তো ওই দুটো করে রেশিও করে আমরা 7 বের করছি। এইবার আমরা জানি জাস্ট এন দিয়ে গুণ করে দিলেই সেই স্টিলটা সরাসরি কংক্রিটে কনভার্ট হয়ে যায়। এটা হয়তো বা জানতাম না যে মোমেন্ট অফ ইনার্শিয়ার বেলাও আমাদের স্টিলের যে এরিয়া কী বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওটার সাথে এন গুণ করে দিলে ওই মোমেন্ট অফ ইনার্শিয়াটাও ট্রান্সফর্ম হয়ে কংক্রিটের মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যায়, ঠিক আছে? সেম, কোনো ডিফারেন্স নেই, হ্যাঁ। এবার আমাদের ডাইমেনশনগুলো কীভাবে আসবে দেখো, এটা খুবই সিম্পল। এখানে এরিয়ার সাথে গুণ হওয়া, এরিয়া মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ এসব জিনিসগুলো আছে। তো এখানে যে আই সেকশনটা আছে আমরা ওইটার দেখো এটার ফ্ল্যাঞ্জগুলোর থিকনেস ছিল 12 মিলিমিটার করে, আর ওয়েবের থিকনেস ছিল 7 মিলিমিটার, আর ইফেক্টিভ উইডথটা ছিল 170 মিলিমিটার, হ্যাঁ। আমরা যেটা করছি, আমরা ওয়েবের থিকনেসটাকে 7 দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে, এন দিয়ে গুণ করে দিছি, আর হইতেছে তোমার ফ্ল্যাঞ্জের উইডথটাকে ওই 7 দিয়ে গুণ করে দিছি, এন দিয়ে গুণ করে দিছি। তাতে দেখা যাচ্ছে আমরা টোটাল এরিয়াটা যেটা এনএএস ওইটার সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে আমরা সোজা কথা এই আই সেকশনটাকে আমরা এই আই সেকশনে কনভার্ট করছি। এটা ছিল স্টিলের, এটা হয়ে গেছে আমাদের কংক্রিটের। সেটার জন্য আমরা কি করলাম, ওয়েবের থিকনেসটা চেঞ্জ করে দিলাম, এন দিয়ে গুণ করে দিলাম, এই 7টা হচ্ছে এন, আর এইটার উইডথটাকে 7 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, মানে আমরা করছি কি, আমি বলতেছি আমি আমরা হচ্ছে গিয়ে এই ফ্ল্যাঞ্জ আর ওয়েবের প্রত্যেকের একটা করে ডাইমেনশন বানাইছি, বুঝছো? একটা করে ডাইমেনশনটাকে মাল্টিপ্লাই করছি। ফ্ল্যাঞ্জেরও একটা ডাইমেনশন নিছি আমরা, ফ্ল্যাঞ্জের হচ্ছে কি শুধু উইডথটা নিছি, থিকনেসটাকে আনচেঞ্জ রাখছি। আর ওয়েবেরও আমরা তোমার ওয়েবের আবার থিকনেসটা কি বলে চেঞ্জ করছি, হাইটটা ঠিক আছে, বুঝছো? এই দুটো চেঞ্জ করাতে দেখো 7 × 7 49, আর এখানে 170 × 7 1190। এই দুইটা ডাইমেনশন যে চেঞ্জ হলো না, এতে আমাদের টোটাল যে এরিয়া না সেটা এনএএস এর সমান হয়ে গেল, বুঝছো ব্যাপারটা? বুঝতেছি, এনএএস করলে যে এরিয়াটা পাচ্ছি আমাদের দুইটারই একটা একটা ডাইমেনশন চেঞ্জ করে ওই এরিয়াটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আমরা ইচ্ছা করলে যেটা করতে পারতাম, এটার থিকনেস চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমরা করছি কি এই ওয়াই ডিরেকশনে কোনো কিছু চেঞ্জ করবো, ইচ্ছা করিনি, কারণ আমাদের ওই যে নিউট্রাল অ্যাক্সিস লাগবে, বুঝছো? নিউট্রাল অ্যাক্সিসটা যেহেতু ডিটারমিন করতে হবে, সেহেতু আমরা সব চেঞ্জেসগুলো এক্স অ্যাক্সিসে রাখছি, ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? সো আমাদের যা ডাইমেনশন চেঞ্জ এটা এক্স অ্যাক্সিসে হয়েছে, ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ হবে, ওকে? আচ্ছা, এবার দেখো এই কাজ করলাম, এটা করছি, এরপরে হ্যাঁ এইবার আমার কাজ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা ডিটারমিন করা। দেখো আমাদের কি কি, এখানে একটা কংক্রিটের ব্লক, আর এখানে একটা আইয়ের কংক্রিটের ব্লক, সবই তো কংক্রিট। এখন নিউট্রাল অ্যাক্সিস তো কোনো একটা জায়গায় আছে, আমরা জানি নিউট্রাল অ্যাক্সিস কোথাও না কোথাও আছে, হয়তো বা হ্যাঁ হয়তো বা এরকম মাঝামাঝি কোনো একটা জায়গায় নিউট্রাল অ্যাক্সিসটা কোথাও এক জায়গায় আছে, হ্যাঁ। ওটাই আমাদের হচ্ছে এন এ, হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসটা কোথাও আছে, আমরা এখন ওয়াইএন যেটা সেটা ডিটারমিন করার চেষ্টা করতেছি, ওয়াইএন, হ্যাঁ। ওয়াইএন বের করার ফর্মুলা আমরা জানি, নিউট্রাল অ্যাক্সিস পজিশন অর্থাৎ সেন্ট্রয়েডের পজিশন, হ্যাঁ। এই টোটাল যে ব্লকটা আছে এই ব্লকটার সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড আমরা বের করতে পারি, সেই ছোটোবেলা থেকে শিখে আসছি, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, ঠিক আছে? সো আমাদের সবই দেওয়া আছে। a1 হচ্ছে ওই যে উপরে ব্লকটা 1700 × 130, দেখি আমরা, সরি 1700 না 1500,
1500 ইন্টু 130 এটা এরিয়া। আর এর সাথে হইতেছে কি, আমরা যেহেতু টপ থেকে নিচ্ছি, আমরা কিন্তু ক্যালকুলেশন সব ফ্রম টপ করতেছি, টপ থেকে এভাবে করে নিচ্ছি। এই ডিরেকশন নিচ্ছি। এবার টপ থেকে তাহলে ওর সেন্ট্রয়েড কি হবে, ওই A1 যে ব্লকটা, ওর সেন্ট্রয়েড হবে 130 অর্ধেক, তাই না? 130 অর্ধেক। আর A2 যেটা, A2 দেখো, A2 তো কংক্রিটের যেই চেঞ্জ সেকশনটা, তার মানে ওর এরিয়া কি, এটা অবভিয়াসলি, তাই না? এই পুরাটার এরিয়া তো আর বের করার দরকার নেই, এটা হচ্ছে এই মানটা। এরিয়া টাইমস হচ্ছে কি, টপ থেকে এটার সেন্ট্রয়েডের ডিস্টেন্স, তাই না? তার মানে এখান থেকে একদম এই পর্যন্ত, এখান থেকে একদম এই পর্যন্ত ডিস্টেন্স। তো এখানে দেখা যাচ্ছে যে কতটুকু আসতেছে, এটার অর্ধেকটা আসতেছে, অর্থাৎ এটা কতটুকু, 224/2, আর এদিকে আসতেছে 130। দেখি আমরা 224/2 + 130, হ্যাঁ ঠিক আছে। করে আমরা যতই আসে আমরা লাস্ট পর্যন্ত পাইলাম y এর কত, 106.2। দেখো এখানে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিসের পজিশন পাইলাম 106, অর্থাৎ এই পুরোটা তো 130 ঠিক একটু উপরে, তাই না? অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসটা কংক্রিটের ভিতরে চলে গেছে। আমরা জানি এটা যেহেতু পজিটিভ বেন্ডিংয়ের কথা বলা হচ্ছে, আমরা জানি এটা পজিটিভ বেন্ডিংটা এভাবে হচ্ছে। পজিটিভ বেন্ডিংয়ের বেলায় উপরের পার্টটা কম্প্রেশন এবং নিচেটা টেনশন। তো আমরা জানি নিউট্রাল অ্যাক্সিসের উপরের পার্টটা সবসময় কম্প্রেশন থাকে, আর নিচের পোর্শনটা সবসময় টেনশন থাকে। খেয়াল করতেছি টেনশন জোনে কিছু পরিমাণ কংক্রিট চলে আসতেছে, টেনশন জোনে চলে আসতেছে, অর্থাৎ সেকশনটা ক্র্যাকিং ফর্ম করতেছে। অর্থাৎ এই দিকে যে পোর্শন অফ কংক্রিট আছে ওটুকু ক্র্যাক করে যাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এটা ক্র্যাক সেকশন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ক্র্যাক সেকশন বের করে নিউট্রাল অ্যাক্সিস পাইলাম কি, এই এত, ঠিক আছে? আর ওই অনুযায়ী আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি। মোমেন্ট অফ ইনারশিয়া সিমিলারলি বের করতে পারবো আমরা, এটা দেখানোর কিছু নেই, এটা জানি আমরা, bh^12 + ad², বেসিক ফর্মুলাগুলো। তো সেখান থেকে আমরা ওইটা নিউট্রাল অ্যাক্সিস কী বলে মোমেন্ট অফ ইনারশিয়া পেলাম। এখন এই দেখো নোটটা দেখো, since the depth of the neutral axis is 106.2 mm less than 130 mm, the neutral axis lies in the concrete component, মানে কংক্রিটের ভিতরে নিউট্রাল অ্যাক্সিস আছে। The concrete below the axis is subjected to tension, তার মানে কিছুটা ক্র্যাক করে যাবে কিন্তু এখন, কারণ কংক্রিট তো আমরা জানি কম্প্রেশন নিতে পারে, যতই টেনশন সে নিতে পারে। Although the concrete does have a small tensile strength, it is usual to ignore this and assume that the tensile strength is 0. আমাদের ধরে নিতে হবে যে কংক্রিট কোনো টেনশন নিতেই পারে না। The position of neutral axis in the crack section can be determined by equating the first moment of area about the neutral axis of the transformed areas above and below it. আচ্ছা, এটা এই কথাটার মানে হইতেছে আমাদের এই যে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন বের হয়েছে, এটা হইতেছে ক্র্যাকটের জন্য বের হয়েছে। হ্যাঁ, এটা তোমার ক্র্যাকড সেকশনের জন্য বের হয়েছে। হ্যাঁ, এবার আমরা আনক্র্যাকটের জন্য বের করতে চাচ্ছি, এই পার্টটা মেইনলি আনক্র্যাকটের জন্য। দেখো আনক্র্যাকড পোর্শনটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে সাপোজ আমাদের একটা ব্লক আছে, হ্যাঁ এরকম একটা ব্লক, টাইম তো অবশ্যই ওকে। দেখো এটা হচ্ছে ধরো নিউট্রাল অ্যাক্সিস, আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে এই সেকেন্ড মোমেন্ট অফ ইনারশিয়া, অ্যাজাম্পশনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে এরিয়াটা আছে কম্প্রেশন এরিয়া, হ্যাঁ যদি উপরে কম্প্রেশন নিচে টেনশন, উপরের যে এরিয়া টাইমস হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স, হ্যাঁ এইটা ইকুয়ালস টু তোমার টেনশনের যে এরিয়া টাইমস ওই নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স। হ্যাঁ,
ওর সেন্ট্রয়েড থেকে, এখানে তো ওর সেন্ট্রয়েড আছে কোথাও, কোথায় থেকে ওর সেন্ট্রয়েড আছে, মানে সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স টাইমস এরিয়া, টেনশন অ্যান্ড কম্প্রেশন দুই জোনের জন্য হচ্ছে কি ইকুয়াল হবে আনক্র্যাক সেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটাই আমাদের অ্যাজাম্পশন আর যখন আমরা আনক্র্যাক বের করতে চাই। ঠিক আছে, সো আমাদের আনক্র্যাকটের জন্য আমরা যখন বের করবো, দেখো এরিয়া আমাদের ওই ওয়াইনটাই ধরবো, সমস্যা নেই। ওই ওয়াইনটা না না সরি, এটা এটা আরেকটা ওয়াইন, এই ওয়াইন তো আমরা বের করছি, এটা হচ্ছে ক্র্যাকটের জন্য। আবার আনক্র্যাকটের জন্য এবার ওয়াইন বের করবো। দেখো সূত্র হচ্ছে এরিয়া টাইমস ওয়াইন, মানে এখানে ওয়াইন লেখাটা একটু ভুল আছে অ্যাকচুয়ালি, মানে সূত্র যেটা বললাম তোমাদেরকে ওইটাই, একটু আগে যেটা দেখাইলাম যে কম্প্রেশনের এরিয়া টাইমস হচ্ছে ওই ওই কম্প্রেশন এরিয়া থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স, আর ওখানেও টেনশন এরিয়া থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স। এবার আমরা আমাদের ফিগারের দিকে যাই। ফিগারে দেখো, ফিগারে আমাদের এখানে অনেক কিছু লিখে বলছি, আচ্ছা হ্যাঁ, এই তো আমাদের নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ, এখন আমরা সাপোজ জানি না আনক্র্যাকটের জন্য এটার মান কত। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটার মান কিছু একটা হবে ওয়াইএন জাতীয়, এটাকে ওয়াইএন ধরি। হ্যাঁ, তো উপরে দেখো, উপরে হচ্ছে টেনশনের ক্ষেত্রে টেনশন কম্প্রেশনে আমাদের কতটুকু এরিয়া আসতেছে। হ্যাঁ, আমাদের এটার উইথ তো সরি থিকনেস তো 130 মিলিমিটার। হ্যাঁ, আর উইথ হতেছে তোমার 1500। তো দেখি আমরা কী করছি এখানে, তাহলে এখন আমরা তো পুরো 130টা নিব না, বিকজ আমরা তো জানি না এখানে কতটুকু অংশ আছে, তাই না? আমরা ওয়াইএন ধরে নিচ্ছি। হ্যাঁ, এই হাইটটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াইএন। ঠিক আছে, এই হাইটটুকু হচ্ছে আমাদের ওয়াইএন। তাহলে 1500 টাইমস ওয়াইএন, 1500 টাইমস ওয়াইএন, ওইটা হবে কি আমাদের কংক্রিটের পোর্শনটুকু, সরি যেটুকু কম্প্রেশন আছে তার এরিয়া, কম্প্রেশনে যতটুকু আছে অর্থাৎ এই পোর্শনটুকু এরিয়া 1500 টাইমস ওয়াইএন। আচ্ছা, আর ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হবে যেহেতু এই ওয়াইন বরাবর নিউট্রাল অ্যাক্সিস, আর ও যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, তাই ওয়াইএন এর অর্ধেকটুকু হবে, তাই না? এটার অর্ধেকটুকু, ঠিক। তাহলে এই জন্য এখানে ওয়াইএন/2 আসবে, ওয়াইএন/2। ঠিক আছে, আবার সিমিলারলি টেনশন এরিয়ার ক্ষেত্রেও সেম, টেনশনের যে এরিয়া টাইমস হচ্ছে টেনশনের এরিয়ার যে সেন্ট্রয়েড সেখান থেকে আমার নিউট্রাল অ্যাক্সিসে পজিশন। তাহলে দেখো আবারও, জি জি বলো বলো, জি বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের এক কাজ করি, বোর্ডটা কীভাবে জানি আমি বুঝতে পারছি, দাঁড়াও তোমাদের। হ্যাঁ, তোমাদের কি সাদা স্ক্রিন আসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাদা আসলে তো ভালোই। কিরে ভাই, লেখা হচ্ছে না? এই একটা, তারপরে এবার হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস দেখে নিয়ে নিয়েছি, এই হলো আমাদের নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ, আচ্ছা এবার আমরা বলতেছি যে উপরের যে জোনটা, মানে এই জোনটা, এটা আছে কিসে?
কম্প্রেশন। আর আর নিচের জোনটা, হ্যাঁ নিচের জোনটা আছে আমাদের, হ্যাঁ মোমেন্টের জন্যই উপরেরটা কম্প্রেশন এবং নিচেরটা টেনশন আছে। আচ্ছা এবার আমরা দেখো আমাদের এটুকু হচ্ছে গিয়ে 1500, তাই না? এটুকু হচ্ছে 1500, হ্যাঁ। আর এতটুকুকে আমরা বলতেছি এতটুকুকে বলতেছি ওয়াই, হ্যাঁ জি, এটাই হতেছে আমাদের ওয়াই। তাহলে এটা যদি ওয়াই এন হয়, ফার্স্টে হচ্ছে 1500 ইন্টু ওয়াই এন। আর এটার সেন্ট্রয়েড কোথায়? এটার সেন্ট্রয়েড আমরা জানি এই যে মাঝখানে, তাই না? তাহলে এই থেকে এই ডিস্টেন্স কতটুকু বলো? এই থেকে, হ্যাঁ ওয়াই এন বাই টু, ঠিক আছে না? হ্যাঁ এবার মিলছে না ব্যাপারটা, এই ওয়াই এন বাই টু। ওকে, আবার ওদিক থেকে যদি চিন্তা করি, ওর সেন্ট্রয়েডটা কোথায়? ওর সেন্ট্রয়েডটা ধরো মাঝখানে আছে, হ্যাঁ। তাহলে আমার তো এখান থেকে ওর ডিস্টেন্সটাও লাগবে, তাই না? এখান থেকে ওর ডিস্টেন্সটা লাগবে না? তো ওইটার ক্ষেত্রে দেখবা যে এরিয়া নিচ্ছে হইতেছে এই 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 লাল সেকশনটুকুর এরিয়া, নিচেরটুকু যেহেতু কংক্রিটটা ক্র্যাকড, এর এরিয়াটুকু নিচ্ছি না, ওকে, বিকজ এটা তো আর লাগতেছেই না, যেহেতু টেনশনে কংক্রিট এর কোনো ভ্যালু নেই এখানে। নিচের এরিয়াটা নিব, আর ডিস্টেন্স হবে এখান থেকে এই পর্যন্ত। তো এখান থেকে এখানে কত? আমাদের মনে হয় দেওয়া আছে এই থেকে এই পর্যন্ত হইতেছে 324 মনে দেওয়া আছে। তার সাথে তোমার আমার কোনটা লাগবে? একটু লাগবে, তাই না? আচ্ছা আমি দেখি, ভুলে গেছি। এ দেখো 130 324/2, আচ্ছা 130 জানি কোনটা? ও হ্যাঁ 130 - 1, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের হোয়াইট বোর্ড পেয়ে গেল। হ্যাঁ তাহলে এই এতটুকু ছিল হচ্ছে গিয়ে 130, তাই না? আর yn/2 কোনটা? yn বাই নাকি yn তো এই যে এইটা না, হ্যাঁ ওয়াইনটা বাদ যাবে, তাই না? আর যেহেতু আমার লাগবে কি এখান থেকে, হ্যাঁ ঠিক আছে এবার মিলছে আমাদের মধ্যে সাথে মনে হয় না? তাহলে 130 থেকে দেখো স্ক্রিন আসতেছে তো? স্ক্রিন কি আসছে নাকি সাদা সাদা বোর্ড এখনো? আচ্ছা তাহলে 130 থেকে ওয়াইন বাদ যাবে, আর হ্যাঁ হ্যাঁ বুঝি নেই। এবার 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 হ্যাঁ এবার হ্যাঁ এখন পিডিএফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা আনক্র্যাক্টের, দেখো ওখানে ওয়াইএন এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম না? এই ওয়াইএন এর ইকুয়েশন থেকে ওয়াইএন এর একটা ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ। এটাই হবে আমাদের আনক্র্যাক্ট সেকশনের নিউট্রাল অ্যাক্সিসের পজিশন, ঠিক আছে, ওয়াইএন। আর এখানে দেখা যাচ্ছে যে টাইম মনে 1 মিনিট আছে, খাইছে। হ্যাঁ বলো কিতে? হ্যাঁ হ্যাঁ ওইটা ছিল ক্র্যাক সেকশন বাবা, ওইটা ছিল ক্র্যাক সেকশন, আর এটা হচ্ছে আনক্র্যাক্টেড ওয়াইন, হ্যাঁ। একই ওয়াইন লিখছি তো এই জন্য মনে হইতেছে একই, বাট দুটো আলাদা, ওকে। আচ্ছা এরপরে ওই ক্র্যাক সেকশন অনুযায়ী মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, হ্যাঁ। ওই ক্র্যাক সেকশন, সরি আনক্র্যাক সেকশন অনুযায়ী মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। তো দেখা গেল যে ক্র্যাকড আর আনক্র্যাক্টের মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্থক্য খুব কম, হ্যাঁ, মানে লেস দেন মানে 0.3%, ঠিক আছে। তার মানে আনক্র্যাক্ট আর ক্র্যাকটে খুব একটা ডিফারেন্স নাই, ঠিক আছে। এটাই আমরা বেসিক্যালি পাইলাম। সো আমরা ক্র্যাক সেকশনটা ইচ্ছে করলে নিতে পারবো, বুঝতে পারছো ব্যাপার? এমন যদি হইতো যে নিউট্রাল অ্যাক্সিসটা খুব উপরে চলে আসছে, বুঝছো, খুব উপরে চলে আসছে, তখন আমরা দেখতাম যে এই দুইটা রেশিও দেখতাম যে খুব মানে বড় আসতেছে, বুঝছো, মানে সরি ছোট আসতেছে, অর্থাৎ মানে ক্র্যাকটার আনক্র্যাক্টের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে।
আচ্ছা, দুঃখিত, আবার টাইম শেষ হয়ে গেছিল আমাদের। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যেখানে ছিলাম দেখো, যেটা বললাম ক্র্যাকড আর আনক্র্যাকড সেকশনের মধ্যে দেখা যাচ্ছে যে খুব বেশি গ্যাপ নাই, খুব বেশি ডিফারেন্সও নাই। দেখো ওইটা নিউট্রাল অ্যাক্সেস আসছিল তোমার 106 সামথিং, আর এটা আসছে 104, সো খুব একটা ডিফারেন্স না। হ্যাঁ, এটা যদি ভাস্ট ডিফারেন্স হইতো, অর্থাৎ ক্র্যাকড আর আনক্র্যাকডের মধ্যে মানে হিউজ একটা ডিফারেন্স থাকতো, নিউট্রাল অ্যাক্সেস যদি খুব উপরে চলে যেত, সেই ক্ষেত্রে আমাদের একটা কনসিডারেশন আসতো, তখন আমরা হয়তো আনক্র্যাকডে নিতাম। কিন্তু যেহেতু এখানে খুব কম ডিফারেন্সটা, সেহেতু আমরা জাস্ট মানে ক্র্যাকটাই নিয়ে যেতে পারি। হ্যাঁ, অসুবিধা নেই। সো আমরা ফাইনালি যেটা বের করতেছি ইসি আইএনসি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, ইসি আইএনসি, হ্যাঁ ইসি আইএনসি, সেটা হচ্ছে কি আমাদের এটাকে আমরা বলতেছি তোমার যেটা বলি এটাকে ভুলে গেছি, হ্যাঁ ইল ক্যাপাসিটি। ঠিক আছে, এই ইল ক্যাপাসিটিটা আমরা বের করতেছি ফাইনালি ইসি আইএনসি। সো ইসি যেটা জানলাম আর আইএনসিও বের করছিলাম আগেরটাই, মানে আগেরটাই ইউজ করতেছি, কিন্তু এই যে এটাই 8.057 এটা ইউজ করতেছি। ওই না কই গেল চেঞ্জটা কই গেল, ও সরি, এই যে এটা 2.905, এই যে এখানে যেটা পাইছি। ঠিক আছে, সো আগে যেটা পাইছি আইএনসি, মোমেন্ট অফ ইনারশিয়া টাইমস করে দিছি তোমার ইসিটা, তাহলে আমরা ইল ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার অনলি স্টিল কনসিডার করে বের করবো। হ্যাঁ, স্টিলের যেটা আছে ইসিটা 200 আর আইএসটা হচ্ছে 115 এই যে এখানে 115 আছে, মানে অর্থাৎ আমরা জাস্ট স্টিল কনসিডার করতেছি আর হইতেছে কম্পোজিট, দুইটার মধ্যে ডিফারেন্স দেখতেছি যে একটার তুলনায় 3.6 টাইমস। হ্যাঁ, ঠিক আছে, কম্পোজিট সেকশন স্টিফনেস ইজ 3.6 টাইমস গ্রেটার দ্যান নন কম্পোজিট সেকশন। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যান্সার। আরও অ্যান্সার হচ্ছে ডিফ্লেকশন রেশিও। ডিফ্লেকশন রেশিওর সূত্র হচ্ছে 1/EI, 1/EI, EI রেশিও, সরি 1/EI রেশিও। EI রেশিও কত? 3.6, তাহলে 1/3.6 মানে হচ্ছে 28%। অর্থাৎ কম্পোজিট সেকশনে ডিফ্লেকশন ইজ 28% লেস দেন নন কম্পোজিট সেকশন। ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি, তাই না? যে আমাদের যদি কম্পোজিট হইতো, স্টিলের যা ডিফ্লেকশন হইতো, সরি কম্পোজিট না, স্টিল সেকশন হইলে যেই ডিফ্লেকশন হইতো, কম্পোজিট হওয়াতে সেটা 28% লেস হয়ে যেত। হ্যাঁ, সেটা আমরা বের করে ফেললাম এই ফর্মুলা দিয়ে, ডিফ্লেকশন রেশিও ফর্মুলা দিয়ে। লাস্টলি কিছু কমেন্টস, একটা পার্ট কি আছে না, এগুলো হ্যাঁ আরেকটা ছোট্ট পার্ট আছে, ওটা দেখায়নি। ফ্লেক্সুরাল রিজিডিটি অফ ক্র্যাক সেকশন। আচ্ছা হ্যাঁ, কমেন্টসগুলো দেখতেছি আমরা। আমরা দেখছি যে ক্র্যাক সেকশনের ক্ষেত্রে 0.3% লেস দেন আনক্র্যাক সেকশন। হ্যাঁ, এটা আমরা পাইছি, এটা আমাদের কমেন্টসে আসবে। তারপরে ক্র্যাকিং ক্যান বি ইগনোরড ইন দ্য কম্পোজিট সেকশন ইন পজিটিভ, অর্থাৎ মানে যেহেতু পার্সেন্টেজটা কম, সেহেতু আমরা ক্র্যাকিং ইগনোর করতে পারি। এটাই হচ্ছে আমাদের লাস্টলি কমেন্টস। আচ্ছা, এরপরে দুইটা ইয়ের রেশিও দেখলাম যে তোমার 3.6, অর্থাৎ 360%। হ্যাঁ, আর ডিফ্লেকশন হতেছে এতটুকু রেডিউস করে, এগুলো দেখলাম। আচ্ছা, এরপরে এই দেখো এই যে আগে বের করছি, আগে যেটা করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, এই যে বামে যেটা করেছি ওইটাই আর কি ডানে আবার দেখাইছি, দেখায় বলছি যে ওর রিজিডিটি এত পার্সেন্ট ইনক্রিজ করছে। হ্যাঁ, আর ডিফ্লেকশন হচ্ছে কি এতটুকু রিডিউস করছে। আচ্ছা, এরপরে সেম অঙ্কটাই আমরা স্টিল ইকুইভ্যালেন্ট সেকশন দিয়ে করছি। হ্যাঁ, একটু কষ্ট করে আমরা মিউট করি, হ্যাঁ যাদের সাউন্ড আসছে। এরপরটা হচ্ছে স্টিল ইকুইভ্যালেন্ট সেকশন, অর্থাৎ আগের অঙ্কটা যেটা করলাম কংক্রিট ইকুইভ্যালেন্ট দিয়ে, এবার করব স্টিল ইকুইভ্যালেন্ট দিয়ে। অর্থাৎ এবার কংক্রিটের সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করতেছো, কংক্রিটের সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? এন তো বের, আচ্ছা আচ্ছা, মানুষজন রাস্তাঘাটে বসে ক্লাস করতেছে, তোমাদের ধন্যবাদ। যদিও এটা রিফ্লেকশন আমি মিডিয়া দেখতে পাইনি,
আচ্ছা, এরপরে দেখো ট্রান্সফর্ম সেকশনের ক্ষেত্রে কি করছি আমরা, কংক্রিটের এরিয়াকে ওই এন দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে এরিয়া পেয়ে গেলাম এটা হচ্ছে ট্রান্সফর্মড কংক্রিট এরিয়া। এটা এখন কি হবে, এটা একটা স্টিল এরিয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এটা ভাগ কি বলে, ভাগ করলে কি আসে দেখো, একটা ডাইমেনশনকে ভাগ করলেই হবে। এখানে 1500 আর 130 না, এখানে জাস্ট 150কে 7 দিয়ে ভাগ করলে যেটা আসে ওটাই হবে ওই নতুন স্টিল যে পোর্শনটা তার উইথ, ঠিক আছে। উইথ ঠিক মানে উইথ চেঞ্জ হইলো, বাট হাইটটা ঠিক আছে। আমরা বলছি ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় ঠিক রাখবো। আচ্ছা, একইভাবে ট্রান্সফর্ম মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, ওয়াই এন বের করলাম আগের মতোই, ঠিক আছে, আগের মতোই ওয়াই এন বের করলাম। তারপরে কম্পোজিটের আই এন বের করলাম, ওয়াই এন বের করলে তো আই এন বের করা যায়। এবার স্টিল ইকুইভ্যালেন্ট ইউজ করে আমরা বের করলাম, দেখি সেমই আসছে, ঠিক আছে, আমাদের খুব একটা ডিফারেন্স আসবে না, সেমই আসবে। সো আমি যদি মেনশন করে দিই যে কংক্রিট আর স্টিল দুইটা দিয়েই করতে হবে, তাইলে অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে। আবার অনেক সময় বলতে পারি জাস্ট কংক্রিট দিয়ে করো বা জাস্ট স্টিল দিয়ে করো, তখন হচ্ছে অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে। হ্যাঁ, এরপরে পার্টগুলো এগুলো লাগবে না, এগুলো আরও অনেক কিছু পড়ানো যায়, এগুলো দরকার নেই। এই অঙ্ক লাগবে না। আমাদের আরেকটা অঙ্ক আছে, সেম অঙ্ক জাস্ট নেগেটিভ বেন্ডিং দিয়ে। হ্যাঁ, আগের অঙ্কটা যেটা আমরা পজিটিভ বেন্ডিং দিয়ে করছি, এটাই আমরা এখন নেগেটিভ বেন্ডিং দিয়ে করব। দেখো, ক্যালকুলেট দি সেকশন প্রপার্টিজ অফ দি পজিটিভ সেকশন ইন নেগেটিভ বেন্ডিং। হ্যাঁ, composite section in negative bending, transform the section into equivalent seal section। তো আগের মতোই প্রপার্টিজ বের করতে হবে আমাদের। দেখো জিনিসপাতি মোটামুটি কাছাকাছি আছে, রিভারের এরিয়া দেওয়া আছে। আচ্ছা, এবার হইতেছে নেগেটিভ বেন্ডিং। হ্যাঁ, নেগেটিভ বেন্ডিং মানে কি আমরা জানি, এভাবে করে মোমেন্টটা অ্যাক্ট করতেছে, তার মানে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন যেখানেই থাকুক এদিকে সব। আচ্ছা, নিউট্রাল অ্যাক্সিসের পজিশন তো কোনো একটা জায়গায় থাকবে, ওই পজিশনটার যেটা না এই যে এই একটা প্রবলেম, জাস্ট 3টা প্রবলেম দেখলাম নতুন। এখানে আরো 7-8টা অঙ্ক ছিল বাবা, এর মধ্যে জাস্ট 2টা দেখাচ্ছি। ওই ফার্স্টেরটা তো কোনো অঙ্কই না, এই 2টা একটু একটু দুইটার মধ্যে। হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস এবং এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে। জাস্ট 5 মিনিট একটু রিভিউ করি, এটা দেখতে হবে বাবা, এটা বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে মানে লাস্ট সেমিস্টারে অনলাইন যখন হয়েছে তখনও হচ্ছে কি এর থেকে বেশি পড়াইছি, এখন ওইটাও যদি কমাইতে বলো খুব টাফ হয়ে যায় আর কি। না প্রবলেম, হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারতেছি, 10 মিনিট লাগবে, নো আইডিয়া বললো না এসব। এখানে নতুন তেমন কিছুই করতেছি না, ঠিক আছে। মানে এমন তো না যে বিশাল নতুন নতুন অঙ্ক করতেছি। এই মেইনলি তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, নিউট্রাল অ্যাক্সিস বের করা, এগুলো আগের কাজ। হ্যাঁ, এগুলো তো নতুন কিছু না। আমি এই প্রবলেমটা দেখে দিই, এটাই শেষ, ঠিক আছে। এটা আগেরটার থেকে না এই তোমরা আমার একটু মাফ করো, আমার একটা অঙ্ক খালি দেখো, এটা দেখি। এটা 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 আগেরটা থেকে ছোট, এটা একটুকু প্রমিস করি আমি। না মাথার উপর দিয়ে যাওয়া, আমি তো সুন্দর সাবলীল বাংলায় কথা বলি, আশা করি মাথার উপর দিয়ে যাওয়ার মতো কথা বলি না। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত সমস্যা, এখন কি করার, এত কম সিলেবাসে কিভাবে ফাইনাল দেয় মানুষ আল্লাহ জানে। মানে আমরা বইটা থাকতে এতটুকু সিলেবাসে সিটি দিছি, ঠিক আছে, তা তোমরা ফাইনাল দিচ্ছ। হ্যাঁ এটাই আসলে মানে সব
হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে আমরা সময় না বাড়াই, যেহেতু এতটুকুই তোমরা দেখতে যাচ্ছ, মাত্র দুইটা ছোট ছোট প্রবলেম, মানে একটা তো ছোট একটা একটু বড় আর কি। তাহলে এই প্রবলেমটা ঠিক আছে একটু ভালো করে দেখো, ঠিক আছে, এটার এ টু জেড কিন্তু করো, ওকে। এই প্রবলেমটাই মানে কোয়েশ্চেন কোয়েশ্চেন আউট করে দিলাম যে এই প্রবলেমটাই থাকবে, একটু তো মানে 19-20 হইতে পারে, কিন্তু এই প্রবলেমটাই থাকবে, ঠিক আছে। হয়তো মান টান ঘুরে টুরে যেতে পারে এই হাইয়েস্ট। হ্যাঁ আমি সব কিছু আমি ছোট করে না, বড় করেই সব ভিডিও পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লাস পিডিএফও দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। রাতে তোমাদের মিডের মার্কসগুলোও চলে আসবে। আবারও বলতেছি, তোমাদের যার যেদিন পরীক্ষা, হ্যাঁ, সেটা মাথায় রেখে তোমাদের কিন্তু যাদের বলছি অলরেডি যে মার্কসটা একটু খারাপ আসছে, তাদের জন্যই মেইনলি ভাইভাটা নেওয়া, হ্যাঁ। মানে মিডে অনেকেরই মার্কস 10-এর নিচে, সো সেক্ষেত্রে ওদের সবারই কিন্তু ভাইভাটা দিতে হবে, হ্যাঁ। তো তোমার কিন্তু ভাইবার ফুল প্রিপারেশন নিতে হবে, এবং না না 10-এর উপর থাকলে বের করতে হবে, ঠিক আছে। মার্কটা আজকে রাতে তোমাদেরকে খাতা সহ দিয়ে দিব, হ্যাঁ। ড্রাইভে ড্রাইভে আপলোড করে দেওয়া হবে। ইভেন তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি মনে করো যে নাম্বার বাড়তে পারে বা কেন নাই, বা এমনও হতে পারে যে বলতে পারো স্যার আমি এটা পাঠাইছিলাম কিন্তু এটা আসে নাই বা কিছু একটা, সেটাও মানে যদি কারো ওরকম লেজের প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাবা, ঠিক আছে। আমি রাতে সব খাতাগুলোই দিয়ে দিব, হ্যাঁ। আর তোমরা নিজের খাতাগুলো তো দেখবাই, প্লাস যারা ভালো 2-1 জন করছে ওদের খাতাগুলো দেখবা। মানে হাইয়েস্ট আমি 20-20ও দিছি, আবার 20-4ও হয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো আকাশ পাতাল ডিফারেন্স আছে মানুষের। হ্যাঁ তবে এই মার্কস পেয়ে হতাশ হওয়ার দরকার নেই, এই যে বললাম তো যারা 10-এর নিচে তাদের জন্য আছে ভাইবা। ভাইভাতে একটু জাস্ট আমি কোনো অঙ্ক ধরবো না, ঠিক আছে, জাস্ট বেসিক কিছু প্রশ্ন করবো। আর দয়া করে ওই যে যা যা আগে স্লাইড দিছিলাম ওগুলো থেকে একটু রিডিং পড়লেই মানে সব কিছু অ্যান্সার করতে পারবো। মানে আমাদের কিন্তু ভাইভাটা মিডের আগে সহ দিচ্ছি, ঠিক আছে। ভাইভে কিন্তু কোনো অঙ্ক পড়তে হবে না, কোনো সূত্র পড়তে হবে না, ঠিক আছে। জাস্ট জিনিসগুলো কি, হ্যাঁ মানে সাপোজ কলাম 3 টাইপের পড়াইছি, হ্যাঁ, তো ওই 3 টাইপের কলামের নামটাই বলো, এটাই তো। বা তুমি কি বলে কম্পোজিট স্ট্রাকচার, মানে সুন্দর করে একটা সংজ্ঞা দাও। ম্যাক্সিমাম দেখছি যে নেট থেকে কপি মারছো, তো যাই হোক তাহলে তো আর আমার স্লাইডের ম্যাটেরিয়াল মানে দিয়ে লাভ হয় না, তাই না। যদি ওটা একটু নাই পড়ো, ওটা তো ইচ্ছে করলে দেখে দেখেও লেখা যায়, তাই না, কারণ ওপেন বুকই ছিল সব কিছু। তো যাই হোক এই জিনিসগুলোর জন্য আর কি কি বলে অনেকেরই মার্কস হয়তো কমে টমে গেছে। আর আর সিম্পল একটা জিনিস দেখলাম যে আমাদের কিন্তু দুইটা সেটের প্রশ্ন, এ সেট বি সেট দুইটাতেই কিন্তু আমরা একই জিনিসই চাইছিলাম, লাইভ লোড চাইছিলাম, হ্যাঁ। অনেকেই লাস্টে গিয়ে জাস্ট লোডটা বের করে রেখে দিয়েছে। মানে এটা কিন্তু একদম বেসিক সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জ্ঞান, ঠিক আছে, যে টোটাল ক্যাপাসিটিটা বের করলে সেখান থেকে লাইভ লোড আমরা বের করতেই পারি ডেড লোড দেওয়ার। তো ওই অতটুকু লাইনটা মানে করো নাই, ওটা কি খুব আর কি মানে খারাপ লাগছে ব্যাপারটা, মানে কজ এতটুকু তো বোঝার কথা যে কোয়েশ্চেনে কি চাইছে, হ্যাঁ। আর ওই যে 7 নম্বর প্রশ্নটা সবার জন্যই কম্পালসারি করছিলাম, কিন্তু মানে অর্ধেকের বেশি ওটা অ্যান্সারই করো, ঠিক আছে। সেটার জন্য কিছু মার্কস ডিডাক্ট হয়েছে। ওভারঅল মানে হয়তো খুব একটা ভালো দেওয়া নেই, কিন্তু ট্রাই করো আর কি ফাইনালটা একটু ভালো দেওয়ার। আর যাদের ভাইবা তারাও একটু ভালো মতো প্রিপারেশন নেওয়ার ট্রাই করো। বললাম মানে কোয়েশ্চেনও অত হার্ড কিছু করবো না, ঠিক আছে, প্লাস ভাইভাতেও অত হার্ড কিছু আসবে না, হ্যাঁ। তোমাদের ভালোর জন্যই যতটুকু চেষ্টা করা, এখান থেকে যাতে মানে একটু শিখতে পারো, হ্যাঁ। যে দিন শেষে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যাতে বলতে পারো যে যে হ্যাঁ এই কোর্সটা করছি, সেই কোর্স সম্পর্কে 2টা কোয়েশ্চেন করলে যাতে উত্তর দিতে পারো। এই তোমার অঙ্ক মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা জেনে অত লাভ নেই, হ্যাঁ। অঙ্ক সবাই করতে পারে, কিন্তু আমার বেসিক নলেজটা থাকাটা খুব জরুরি, বুঝছো। এটাই আর কি চাওয়া পাওয়া আর কি। ঠিক আছে, আজকে তো লাস্ট ক্লাস, ভালো থেকো তোমরা সবাই, ঠিক আছে। আর কোনো কষ্ট যদি পেয়ে থাকো, আমার মার্কস টার্কস দেওয়াতে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, টেনশনের কোনো কারণ নেই, ফাইনালে গ্রেড অত খারাপ আসবে না ইনশাল্লাহ। হ্যালো, জি বলো, তোমাদের কিছু বলা আছে? পরীক্ষা, হ্যাঁ, যে টাইম রুটিন দেওয়া আছে, যদি বি সেকশনে একটু রুটিনটা চেঞ্জ হবে,
এ সেকশনদের সেমই আছে। বি সেকশনের পরীক্ষাটা 30 তারিখে আসবে, যেটা প্রবলি 1 তারিখে দেওয়া, ওটা চেঞ্জ হবে। কিন্তু টাইমটা সেম, কারণ সবারই হচ্ছে গিয়ে মানে অফিস থাকে বা না না 30 তারিখে তোমাদের কারো এক্সাম নাই, বি সেকশনকে বলতেছি। 30 তারিখ তোমাদের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের অনেকের এক্সাম পড়ছে তাই বলতেছো? ও আচ্ছা আচ্ছা, না 29 তারিখে বোধহয় একটা পরীক্ষা আছে, মানে প্রতিদিনই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার রুটিনে বি সেকশনের স্লাইড চেঞ্জ আছে। আচ্ছা ওটা ওটা পরে, ওটা নিয়ে পরে ডিসকাস করব। যেটাই পরীক্ষা যেদিনও যেদিনই পরীক্ষা হোক তোমাদের সন্ধ্যার টাইমটাই থাকবে, ওই টাইমটাই থাকবে, ঠিক আছে? জাস্ট 6টা থেকে 9টাই থাকবে। আর ভাইবা যাদেরকে নিব তাদের হয় তার কি বলে পরপরই নিয়ে নিব, ধরো 9টা বাজবে, তারপরে হচ্ছে গিয়ে ভাইবা নেওয়া স্টার্ট হবে, ঠিক আছে? 9টা থেকে হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই যারা 10-এর নিচে পাইছে তাদের যাতে মার্কস বাড়ায় দিতে পারি, এই জন্যই ভাইভাটা নাও। হ্যাঁ ঠিক আছে। জি বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ বলো। ফাইনালটা, হ্যাঁ ফাইনাল, হ্যাঁ দুইটা টপিক, মেইনলি দুইটা টপিক, পিইসি কলাম যেটা পড়লাম আমরা আগের দিন ওইটার ম্যাথস, আর এই যে স্ল্যাব, ঠিক আছে? বিম স্ল্যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি, হ্যাঁ 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 আমি বেসিক্যালি হচ্ছে তোমাদের 5টার সময় প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে? কারণ মোটামুটি তো 5টা থেকে সবাই ফ্রি হয়ে যাও, আর অ্যাটলিস্ট এক্সামের সময় একটু আগে, যাদের অফিস আছে একটু আগে বের হয়ে জাস্ট এক্সামের টাইমটা অ্যাটলিস্ট হাতে কিছু টাইম নিয়ে আমি 5টার সময় প্রশ্ন দিয়ে দিব। আর তোমরা হচ্ছে মানে ওখানেই আর কি টাইমটা বেশি পাচ্ছ, ঠিক আছে? সব মিলে আর কি 4 ঘন্টার মতো পাবা, ঠিক আছে? শেষ খাতা শেষ 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 করতে হয়। জি বলো। তোমাদের ডেটটা, বি সেকশনের ডেটটা কি বলে, দাঁড়াও আমি তোমাদের সিআর এর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে জানাচ্ছি। বাট এ সেকশন মানে বি সেকশনের সাথে আবার অনেক কি বলে অন্য স্টুডেন্টরা আছে, তো ওদের আবার ওই দিন সম্ভবত আরেকটা পরীক্ষা পড়ে গেছে, বুঝছো? তোমাদের ওই 1 তারিখের দিন। তো হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই যে 11 সেমিস্টার আছে তো, ওদের 4 জনের পরীক্ষা 1 তারিখে আরেকটা পরীক্ষা আছে। আচ্ছা সেটাও একটা বিষয়, হ্যাঁ যেহেতু এ সেকশন দিচ্ছ 2 তারিখে না, এ সেকশন তো 2 তারিখ পরীক্ষা দিচ্ছ। আচ্ছা 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 আ- আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলে তাহলে বি সেকশন তাহলে 3 তারিখে পরীক্ষা দাও। আর আমি যেটা বুঝতেছি ভাইবাটা তাহলে সেক্ষেত্রে, যেহেতু 3 তারিখ তোমাদের অন্য কিছু ডেট যদি ফেলা যায় তাহলে তো ঝামেলা আর কি। তাহলে তোমরা 4 তারিখে তোমরা ভাইবাটা দাও, বুঝছো? 2 সেকশনই তোমাদের ভাইবাটা আর ওই সময় দেওয়ার দরকার নেই, কারণ ওই সময় লেখালেখির প্রেশারটাই অনেক বেশি। ভাইবাটা তোমরা পরেই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি সেকশন এ সেকশনে হচ্ছে 2 তারিখে পরীক্ষা, 4 তারিখ পাইবা, আর বি সেকশনে হচ্ছে 3 তারিখ পরীক্ষা, 4 তারিখ পাইবা। হ্যাঁ ঠিক আছে, তাও আমি হচ্ছে একটু কোঅর্ডিনেটর স্যারদের সাথে কথা বলে নিব, যদি তাদের কোনো প্রবলেম না থাকে 3-4 তারিখে কিছু দিলে আর কি। এটাই আর কি। ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।